নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নোভার্স একাডেমি। আজকে তোমাদের ম্যাথ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের আমরা আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে তোমাদের 20টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেনের মাধ্যমে তোমরা কেপি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, ব্যাংকিং আর রেলওয়ে বিভিন্ন কনসেপ্ট এবং শর্ট ট্রিক কিন্তু জানতে পারবে। এছাড়াও আমরা লার্নোভার্স একাডেমির তরফ থেকে তোমাদের জন্য একটি ফ্রি ব্যাচ স্টার্ট করতে চলেছি খুব তাড়াতাড়ি, যেটার মধ্যে তোমাদেরকে জিকে জিএস শেখানো হবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড শেখানো হবে, রিজনিং আর ইংলিশ শেখানো হবে। এই সাবজেক্টের তোমাদের এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, স্টাডি মেটেরিয়াল থাকবে, আর খুব শর্ট ট্রিক্স এন্ড কনসেপ্ট গুলো আমরা এই ব্যাচে শিখে থাকবো। তাই তোমরা কিন্তু দেরি না করে এই নিচে দেওয়ার লিঙ্কটা, টেলিগ্রামের নিচে দেওয়ার লিঙ্কটাতে কিন্তু তোমরা জয়েন হয়ে পড়ো। এই টেলিগ্রাম লিংকে তোমাদের ডেইলি নোটিফিকেশন, কুইজ এবং স্টাডি মেটেরিয়ালের পিডিএফ গুলো পাঠানো হবে। তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে আমি জানিয়ে দিই যে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই প্র্যাকটিস সেটটা কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 2। এর আগে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 1 করে ফেলেছি, যেটাতে 20টা কোশ্চেন ছিল। আর সেই 20টা কোশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কনসেপ্ট এবং শর্ট ট্রিক শিখেছি। তাই তোমরা দেরি না করে এই ভিডিওটা শেষ হওয়ার পরেই ওই ভিডিওটাও নিশ্চয়ই কমপ্লিট করে নিও, দেখে নিও। ঠিক আছে? আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যখন দিব, তোমরা ভিডিওটাকে পজ করে একটা 30 সেকেন্ডের টাইমার মোবাইলে বা ঘড়িতে লাগিয়ে তোমরা কিন্তু প্রথমে কোশ্চেনটা নিজে সলভ করার চেষ্টা করবে। যদি অ্যান্সার চলে আসে, তাহলে তোমরা এখানে অপশন থেকে অ্যান্সার গুলো মিলিয়ে নিতে পারো, অথবা তোমরা ওয়েট করতে পারো, আমি সলিউশনটা এখানে দেখিয়ে দিব, সেখানে তোমরা অ্যান্সারটা কি হবে সেটা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন শুরু করা যাক। এখানে কি বলেছে? প্রথম প্রশ্নে বলেছে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি হোল স্কোয়ার, এটার মান কত হবে? এটা করার আগে আমাদেরকে একটা ছোট্ট অ্যালজেব্রার বা বীজগণিতের ফর্মুলা শিখতে হবে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এই মাঝখানে কিছু নেই, দুটো ব্র্যাকেট, মানে হচ্ছে এটা কিন্তু গুণ হচ্ছে, তার মানে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কে গুণ করা হচ্ছে। ঠিক? আমি যদি ধরে নাও এখানে এক্স সমান সমান ধরি এই পুরো টার্মটা, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, আর ওয়াই মানে ধরে নিই এই পুরো টার্মটা, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, তাহলে কিন্তু আমি এই ফর্মুলাটা এখানে যদি ব্যবহার করি, তাহলে আমার আসবে কি? এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। ঠিক? এটার সঙ্গে গুণ হবে কি? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি প্লাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। ঠিক আছে? তাহলে এই এটা কি আসবে যে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। আচ্ছা, এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, আমরা জানি মাইনাসের সঙ্গে যদি প্লাস কে গুণ করি তাহলে মাইনাস আসে, মাইনাসের সাথে মাইনাস কে গুণ করে প্লাস আসে, আর প্লাসের সাথে মাইনাস কে গুণ করলেও কিন্তু মাইনাস আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে এর সামনে প্লাস আছে, তাহলে মাইনাসের সঙ্গে প্লাস কে গুণ করলে মাইনাস আসবে, মাইনাস এ। মাইনাসের সঙ্গে বির সামনে মাইনাস আছে, তাহলে এটাকে গুণ করলে আসবে প্লাস, আর মাইনাসের সাথে প্লাস কে গুণ করলে মাইনাস আসবে সি, আর মাইনাসের সাথে মাইনাস কে গুণ করলে কত আসবে? প্লাস ডি। ঠিক আছে? আচ্ছা, এটার সঙ্গে গুণ করব কি? এইটা, অর্থাৎ এ, এখান থেকে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। এবার প্লাসের সঙ্গে যে কোনো জিনিস গুণ করো, যে কোনো সাইন গুণ করো, সেটা কিন্তু একই থাকে। তাহলে এই সাইনটা কিন্তু চেঞ্জ হবে না, মানে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এখান থেকে দেখা যাচ্ছে যে এইখানে এ আর এ কাটা, কিন্তু বাকি সবগুলো কিন্তু সেম আছে, অর্থাৎ সবগুলো দুটো করে আছে। বি প্লাস বি দুটো, মাইনাস সি দুটো, প্লাস ডি দুটো, অর্থাৎ 2 ইন্টু বি মাইনাস সি প্লাস ডি।
ঠিক আছে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে বি সামনে প্লাস আর এখানে বি সামনে মাইনাস, প্লাস বি মাইনাস বি, অর্থাৎ দুটো কেটে যাবে, অ্যান্সার 0 আসবে। প্লাস সি মাইনাস সি 0, প্লাস ডি মাইনাস ডি 0। এখানে শুধু দুটো এ থাকছে, মানে এটা ইনটু 2a। আচ্ছা, এই টুটাকে এই টুটার সঙ্গে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 4a বি মাইনাস সি প্লাস ডি, এটা আমার অ্যান্সার। 4a বি মাইনাস সি প্লাস ডি, তার মানে আমার অপশন এ এখানে অ্যান্সার। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলেছে, √1.24 ইন্টু √2.79 ডিভাইডেড বাই √2.64 ইন্টু √5.94 কত হবে? ঠিক আছে। আচ্ছা, এইটাকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে কিন্তু একটা জিনিস দেখা যাবে যে √1.24 যেটা, সেটাকে আমি লিখতে পারি √4 ইন্টু √0.31। ঠিক, দেখো 31 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো 125, আর যেহেতু দুটো দশমিক দুটো সংখ্যার আগে আছে, তো এখানে আমি এটা করে দিই। ঠিক আছে। এইবার √2.79 কেও আমি এইভাবে লিখতে পারি, √9 গুণ √31, √2.64 এটাকে আমি লিখতে পারি √4 গুণ √0.66, আর √5.94 এটাকে লিখতে পারি √9 গুণ √0.66। তাহলে এখানে উপর নিচে আমি √4 কাটলাম, উপর নিচে আমি √9 কাটলাম। এখানে √0.31 ইন্টু √0.31, অর্থাৎ 0.31 রুট তার হোল স্কোয়ার, আর নিচে 0.66 তার রুটের হোল স্কোয়ার, তার মানে 0.66 তার হোল স্কোয়ার, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি 0.31 আর নিচে হচ্ছে 0.66। উপরে যদি আমি 100 গুণ করি আর নিচেও যদি আমি 100 গুণ করি, তাহলে আমার উত্তর আসছে 31/66, অর্থাৎ আমার অপশন সি। ঠিক আছে, সহজ ছিল কোশ্চেনটা। এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে, যেসব সংখ্যাগুলোর লসাগু 48 এবং সংখ্যাগুলোর গুণফল 384, সেই সংখ্যাগুলোর গসাগু এইচসিএফ ও লসাগু এলসিএম এর মধ্যে অনুপাত কত? ঠিক আছে, এলসিএম আমার কত বলে দিয়েছে, 48, আর গুণফল আমি যদি ধরে নিই দুটো সংখ্যা হচ্ছে এ আর বি, তাদের গুণফল কত বলে দিয়েছে, 384। ঠিক আছে, এইখানে এই প্রশ্নের জন্য আমাকে একটা ছোট্ট কনসেপ্ট শিখতে হবে, সেটা হচ্ছে এলসিএম, লসাগু আর গসাগুর যে গুণফলটা হয়, সেটা সমান সমান দুটো সংখ্যার কিন্তু গুণফলের সমান হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাকে লসাগু কত বলেছে, 48, গসাগু এইচসিএফ বলেনি, আর দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে 384। ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু আমার গসাগু বের করে নিতে পারবো, 348 আর নিচে, সরি 384 নিচে 48। ঠিক আছে। আচ্ছা, এটাকে দেখা যাচ্ছে আমি একবারে 8 দিয়ে কাটাকাটি চলে যাবে, তাই আমার এইচসিএফ চলে আসলো 8। আমাকে বের করতে বলেছে এইচসিএফ আর এলসিএম এর অনুপাত, অর্থাৎ 8:, আমার এলসিএম ছিল 48, আমার অ্যান্সার তাহলে হয়ে যাবে 1:6, মানে অপশন বি। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে, দুটি সংখ্যার গসাগু এইচসিএফ 9 এবং সংখ্যা 14:19 অনুপাতে রয়েছে, সংখ্যার লসাগু এলসিএম নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, এটা করার আগে আমরা আরেকটা ফর্মুলা দেখে নিই, সেটা হচ্ছে এলসিএম ইকুয়ালস টু এইচসিএফ গুণ তাদের কো প্রাইম নাম্বার। তার মানে দুটো সংখ্যা ধরে নাও, দুটো সংখ্যার কো মধ্যে যে ফ্যাক্টর গুলো আছে, তাদের যে কো প্রাইম ফ্যাক্টরটা হবে, সেই দুটোর গুণফল আর এইচসিএফ এর গুণফল কিন্তু এলসিএম এর সমান হয়। মানে আগে কো প্রাইমটা বুঝে নিই আমরা। ফ্যাক্টর জিনিসটা কি, ফ্যাক্টর হচ্ছে ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম 24, 24 এর ফ্যাক্টর কি হবে, 24 এর ফ্যাক্টর হচ্ছে সেই সব সংখ্যা 24 এর ছোট বা 24 এর সমান হতে পারে,
আর 24কে সম্পূর্ণভাবে কাটবে। যেরকম কি 1, 2, 3, 4, 5 যাবে কি? না, 5 যাবে না। কেন? কারণ 5 কিন্তু 24কে সম্পূর্ণভাবে কাটতে পারবে না। আমার কিন্তু দশমিকে উত্তর চলে আসবে। তাহলে 6 যাবে, 8 যাবে, 12 যাবে, আর 24 যাবে। এগুলো হচ্ছে 24-এর ফ্যাক্টর। ঠিক? এই ফ্যাক্টরের মধ্যে যদি কোপ্রাইম বের করতে বলে, কোপ্রাইম কি? যে দুটো সংখ্যা যখন তাদের কমন ফ্যাক্টর, তার মানে ফ্যাক্টর যেগুলো বের করছি সেই সংখ্যার, তার মধ্যে কমন শুধু এক আসবে। যেমন কি যদি আমি 4 আর 6 ধরে নিই, 4-এর ফ্যাক্টর কি? 4-এর ফ্যাক্টর 2 আর 2, 6-এর ফ্যাক্টর হচ্ছে 2 আর 3। আচ্ছা, 1, 2, 2 আর 4, এখানে একটু ভুল করেছি, 1, 2 আর 4 হবে। আর এখানে হবে 1, 2, 3 আর 6। এখানে দেখো 1 কে ছাড়া কিন্তু আরেকটা কমন ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2। তাহলে এই 4 আর 2 কি কোপ্রাইম হবে? না। 6 আর 8 কোপ্রাইম হবে? দেখি। 6 হচ্ছে 1, 2, 3 আর 6। 8 হচ্ছে 1, 2, 4 আর 8। এখানেও কিন্তু 1 আর 2 দুটো কমন ফ্যাক্টর চলে আসছে। তাহলে 6 আর 8ও কোপ্রাইম হচ্ছে না। আচ্ছা, 3 আর 4 দেখি তো। 3 আর 4 এর 3 এর ফ্যাক্টর হচ্ছে 1 আর 3, 4 এর হচ্ছে 1, 2 আর 4। এখানে 1 ছাড়া কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে কিন্তু 3 আর 4 কে আমরা কোপ্রাইম নাম্বার বলতে পারি। ঠিক আছে? এবার যদি দুটো সংখ্যার কোপ্রাইম বের করতে হয়, ধরে নাও আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে করি, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। ধরে নাও দুটো সংখ্যা 24 আর 96 না করে 32 করি। ঠিক আছে? 24 আর 32 এই দুটো কি কোপ্রাইম হবে? দেখি। এটার ফ্যাক্টর হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12 আর 24। আর 32 এর ফ্যাক্টর কি কি? 1, 2, 4, 8, 16 আর 32। এখানে দেখো 1 ছাড়াও কিন্তু আরো অনেক কমন আছে, যেরকম কি 2 কমন, 4 কমন, 8 কমন। ঠিক? তাহলে কিন্তু এই দুটো কোপ্রাইম হচ্ছে না। কিন্তু এই দুটোর কোপ্রাইম নাম্বার ফর্মে যদি আমাকে আনতে হয়, কিভাবে আনবো? কিছুই না, 24 আর 32 এর অনুপাত করে দাও। এটাকে কাটাকাটি করলে, যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 6, 8, 2 দিয়ে কাটলে, আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে কাটলে 3 আর 4। দেখো 3 আর 4 কিন্তু কোপ্রাইম। ঠিক আছে? তাহলে 24 আর 32 কে যদি আমি এদের যদি কোপ্রাইম ভার্সনে আনতে চাই, তাহলে কিন্তু 3 আর 4 পেয়ে যাচ্ছি। এইখানেও এই যে ধরে নাও, এই যে 14 আর 19, যেই দুটো সংখ্যা আছে সেটাকে কাটাকাটি করে আমি 14 আর 19 অনুপাত পেয়েছি। মানে কিন্তু এইখানে এই যে কোপ্রাইম, এই দুটো কিন্তু কোপ্রাইম ফর্মে আছে। তাহলে এই দুটোর গুণফল আর তার সাথে গসাগু, তার গুণফল যেটা হবে সেটাই কিন্তু আমার এখানে উত্তর। তার মানে 9 গুণ 14 গুণ 19। আমি এখানে সেই আগের ভিডিওটাতে যেরকম শিখিয়েছিলাম, আমি ইউনিট ডিজিটটা দেখবো, সেটা হচ্ছে শেষের সংখ্যাগুলোর গুণফল কত যাচ্ছে। কারণ এখানে দেখো শেষের সংখ্যা কিন্তু সবগুলো আলাদা। তাহলে সেখান থেকে কিন্তু আমি পুরো গুণটা না করেই অ্যান্সার বের করে নিতে পারবো। 14 আর 19-এর যদি গুণ করি তাহলে শেষের সংখ্যা কিন্তু আমার 6 আসবে। আর তার সঙ্গে যখন 9 কে গুণ করব তাহলে শেষের সংখ্যা আমার আসছে 4। তাহলে কিন্তু আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি যে 4, একটা মাত্র অপশন আছে, অপশন সি। আমার কিন্তু উত্তর হবে 2394। ঠিক আছে? ক্লিয়ার? পরের কোশ্চেন। আচ্ছা, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 11% কমে যায়, তবে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমবে? এটা করার আগে আমরা একটা ফর্মুলা দেখে নিই, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা কিসের? এটা হচ্ছে ক্ষেত্রফলের কত পার্সেন্টেজ কমলো বা বাড়লো, সেটার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমি কেন এ আর বি দুটো কেন নিলাম? এখানে তো একটাই ভ্যালু দেওয়া আছে। এখানে এটা বোঝার আগে আমাকে একটু ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা দেখতে হবে। a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, যেখানে আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো এটার মানে কি? পাই আর ইন্টু আর। পাইটা কিছুক্ষণের জন্য তোমরা ভুলে যাও, ঠিক আছে?
পাইটাকে তোমরা কিছুক্ষণের জন্য মন থেকে মুছে দাও, আমরা শুধু আর 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 কে নিয়ে ভাববো। আমার যদি 11% কমানো হয়, তাহলে একবার এই আরটা 11% কমবে, একবার এই আরটা 11% কমবে, অর্থাৎ দুইবার 11% কমানো হচ্ছে। তার জন্য এখানে দুটো ভ্যালু নেওয়া হয়েছে। আচ্ছা, এর মান এখানে কি? এখানে এর মান হচ্ছে -11। কেন? কারণ 11% কমানো হচ্ছে, ঠিক? আর এখানেও তাহলে -11, এখানেও তাহলে -11 ইন্টু -11, এখানে প্লাস, আর নিচে 100। অর্থাৎ এখানে মাইনাস আর মাইনাস হয়ে গেল -22, আর এখানে মাইনাস মাইনাস কে মাল্টিপ্লাই করে, মাইনাস আর মাইনাস কে মাল্টিপ্লাই করলে প্লাস, 11 আর 11 কে মাইনাস মাল্টিপ্লাই করলে 121/100, ঠিক আছে? অর্থাৎ -22 প্লাস 1.21, অর্থাৎ তোমার উত্তর আসছে 20.79%। এটা মাইনাসে, অর্থাৎ কমবে। কত কমবে? 20.79। আমার অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। দীপক ও চম্পকের মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে মোট নথিভুক্ত ভোটারের 85% ভোট প্রদান করা হয়। ভোটের মধ্যে আহ 2% ভোট কোনো কারণে অবৈধ বলে ঘোষণা করা হয়। যদি চম্পক বৈধ ভোটের 78%, অর্থাৎ 64,974টি ভোট পেয়ে থাকে, তবে নির্বাচনে মোট কতজন ভোটার নথিভুক্ত ছিল? আচ্ছা, এই প্রশ্নটা করার আগে আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বুঝে নিই কি হচ্ছে। যদি ধরে নাও একটা ভোটার লিস্টে এক্স মানুষ ভোটার লিস্টে তাদের নাম আছে, তাদের মধ্যে 85% লোক ভোট দিতে গেছে, 15% লোক ভোট দিতে যায়নি। এই 85% যে ভোট দিয়েছে তাদের মধ্যে 2% মানুষের ভোট ক্যান্সেল হয়ে গেছে, বাকি 98% লোকের ভোট সঠিক আছে। এই যে 98% লোক সঠিক ভোট দিয়েছে, তাদের মধ্যে 78% লোকের ভোট কে পেয়েছে? চম্পক। আর দীপক পেয়েছে বাকি 22% ভোটের লোক, ভোট, ঠিক? তাহলে এবার আমাকে কি বলেছে? এই যে 78%, এই 78% ভোট যেটা চম্পক পেয়েছে, সেটা সমান 64,974, ঠিক? তাহলে ধরে নাও, যদি আমি ধরে নিই 100টা ভোট কে দিচ্ছে, 100টা ভোট যদি দিয়ে এসে থাকে, তার মানে সঠিক ভোট যদি 100টা পড়ে থাকে, তার 78টা ভোট কে পেয়েছে? চম্পক। তাহলে কতগুলো সঠিক ভোট পড়েছে? 100% সঠিক ভোট পড়েছে। তাহলে 64,974 ভাগ 78 গুণ 100, এটা আমার উত্তর হবে। কাটাকাটি করলে আমি পাবো 833, অর্থাৎ 83,300টা ভোট কে পাচ্ছে? এতগুলো সঠিক ভোট পড়েছে, ঠিক আছে? এইবার তোমরা একটা জিনিস দেখো, এই যে সঠিক ভোটটা যে পড়েছে, এই সঠিক ভোটটা শতাংশ রূপে বা পার্সেন্টেজ রূপে আসলে কত? 98% ভোট। তার মানে যতজন ভোট দিয়েছে তার 98% ভোটই তো সঠিক ভোট পড়েছে। এই যে 83,300টা ভোট, যদি 98% ভোট মানে হচ্ছে কত? 83,300টা ভোট। তাহলে কতগুলো ভোট আসলে পড়েছিল, যার মধ্যে থেকে সঠিক ভোট 83,300? সেটা হচ্ছে তাহলে 100% ভোট পড়েছে, তার মধ্যে থেকে 98% ভোট হচ্ছে 83,300। তাহলে 100% এর মান কত? 83,300 ভাগ 98 গুণ 100। তাহলে কাটাকাটি করলে এটাতে পাবো আমি 850, অর্থাৎ 85,000, ঠিক আছে? তাহলে আমার কতগুলো ভোট পড়েছে আমি পাচ্ছি? 85,000, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, এই যে 85,000, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই যে 25% ভোট যারা দিতে এসেছিল, সেটা সমান সমান 85,000। তাহলে টোটাল কতগুলো ভোটার লিস্টে কতগুলো নাম আছে সেটা যদি বের করতে হয়, তাহলে কিভাবে বের করবো? 85,000 সমান সমান যদি 85% যদি সমান সমান 85,000 হয়, তাহলে 100%, তার মানে ভোটার লিস্টে পুরো নামটা হচ্ছে 100%, সেটা সমান সমান হবে 85,000 ভাগ 85% গুণ 100, অর্থাৎ এখানে চলে আসছে আমার 1,00,000 উত্তর, অপশন বি, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই।
পরের প্রশ্নে কি বলা হয়েছে, যদি আটটি, এটা কিন্তু আট, চার না, ঠিক আছে, যদি আটটি দ্রব্যের ক্রয় মূল্য সাতটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয় তবে লাভের শতকরা হার কত? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে সি আর বিক্রয় মূল্য হচ্ছে এস, ঠিক আছে, একটি দ্রব্যের, তাহলে আটটি দ্রব্যের ক্রয় মূল্য কত? 8C। আর আহ সাতটি দ্রব্যের বিক্রয় মূল্য কত? 7S। প্রশ্নে বলেছে এই দুটো সমান, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সি বাই এস সমান সমান 7/8। এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটার মানে কিছুই না, এখানে আমি ধরে নিতে পারি যে যদি 7 আমার ক্রয় মূল্য হয় তাহলে 8 আমার বিক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্সই হচ্ছে আমার কতখানি লাভ হয়েছে। দেখা যাচ্ছে লাভ হচ্ছে 1, তাহলে লাভের কত শতকরা হার লাভ করেছে আমার? 1/7 গুণ 100, অর্থাৎ 14.3। ঠিক আছে, এটা কিভাবে বের করলাম? 1/7 কিন্তু আমি শতাংশ মান প্রথম ভিডিওটাতে কিন্তু একটা পিডিএফ দিয়েছিলাম, দ্বিতীয় বা তৃতীয় কোশ্চেনে ছিল একটা পিডিএফ দেখিয়েছিলাম যেখানে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করতে হয় সেটা কিন্তু ওখানে দেখানো ছিল। তো ওই টেবিলটা মুখস্থ থাকলে তুমি এখানে ডাইরেক্ট 1/7 থেকে এটা পার্সেন্টেজে কনভার্ট করে দিতে পারবে, ঠিক আছে, তাহলে আমার অপশন এ অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলা হয়েছে, মধুর ক্রয় মূল্যে মিশ্রণটি বিক্রি করে 20% লাভ অর্জন করতে হলে মধুর সঙ্গে কত শতাংশ পানি মেশাতে হবে? আচ্ছা, প্রশ্নে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে যে ধরে নাও একটা আহ, ধরে নাও 1 কেজি মধুর দাম হচ্ছে এক্স, ঠিক আছে, 1 কেজি মধুর দাম আমি এক্স পাচ্ছি। প্রশ্নে বলেছে যে তোমাকে এক্স দামে বিক্রি করতে হবে কিন্তু 20% লাভ করতে হবে। এটা করা যায় কি, যে তুমি যেই দামে কিনেছো সেই দামে বিক্রি করলে কিন্তু 20% লাভ করতে হবে? সেটা তো হয় না। তাহলে এটা একভাবে সম্ভব যে আমি এক্স টাকায় কিনেছি 1 কেজি, কিন্তু এক্স টাকায় যখন বিক্রি করছি তখন 1 কেজি না, 1 কেজির কম বিক্রি করব, ধরে নাও 800 গ্রাম বিক্রি করলাম, তাহলে 200 গ্রাম আমি জল মিশিয়ে দিলাম, 800 গ্রাম বিক্রি করলাম, তাহলে কিন্তু দেখো আমার 20% লাভ হয়ে গেল, ঠিক আছে। প্রশ্নে এটাই বলেছে যে তুমি যেই টাকায় তুমি তোমার যে কস্ট প্রাইস বা তোমার যে ক্রয় মূল্য সেটা আর বিক্রয় মূল্য সমান হতে হবে। তুমি যতখানি আহ, মধু কিনেছো তার সঙ্গে একটু জল মিশিয়ে বিক্রি করলে আর 20% লাভ করলে কত শতাংশ জল তুমি মিশিয়েছো সেটাই কিন্তু প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এটা কিভাবে করব? এটা আমি ধরে নিই যে আমার মধুর দাম 120 টাকা, ঠিক আছে, তাহলে আমাকে বিক্রিও কিন্তু 120 টাকায় করতে হবে, কিন্তু আমাকে লাভ করতে হবে কত? 20%। তাহলে আমাকে মধু কম বিক্রি করতে হবে, বাকিটা জল মিশাতে হবে। কতটা জল মিশাতে হবে? আচ্ছা, যদি আমাকে 20% লাভ করতে হয়, ধরে নাও আমি জল মিশালাম না, জল মেশানোর কনসেপ্টটাকে তুমি ভুলে যাও, আমি ধরে নাও কম মধু বিক্রি করছি, 120 টাকা যদি লাভ করতে হয় তাহলে আমাকে কত টাকায় কিনলে 120 টাকা লাভ করতাম? যদি আমি 100 টাকায় যদি আমি কিনতাম আর 120 টাকায় বিক্রি করতাম তাহলেই তো 20% লাভ হতো, ঠিক? তাহলে এই 100 টাকার যে মধুটা হবে, 100 টাকা ধরে নাও এক্স মধু পাচ্ছি আর 120 টাকা ওয়াই মধু পাচ্ছি, নিশ্চয়ই ওয়াই মধু হচ্ছে এক্স মধু থেকে বেশি হবে, ঠিক? তার মানে এই ওয়াই যে বেশিটা এটাই কত শতাংশ, এটা আমাকে বের করতে হবে। তাহলে কত টাকার মধু আমি বেশি পাচ্ছি? 20 টাকার মধু বেশি পাচ্ছি। তাহলে এই 20 টাকার মধুর জায়গায় তো এই 20 টাকার যে মধুটা সেটাকে সরিয়ে তো আমি জল মিশিয়েছি, তাহলে আমার কত শতাংশ জল মিশানো হয়েছে? 20 100-এর উপরে গুণ 100, অর্থাৎ 20% জল এখানে মেশানো হয়েছে। অপশন এ অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই তোমাদের অসুবিধাটা জানাবে, ঠিক আছে, কোনো ডাউট যদি থাকে সেটা তোমরা ওখানে জানাবে। আমি যদি দেখি যে ডাউটটা কমেন্টে ক্লিয়ার করা যাচ্ছে আমি করে দিব, আর যদি কোনো কনসেপ্ট আনক্লিয়ার থেকে যায় তোমাদের বা তোমাদের কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সেই কনসেপ্টের উপরে ডেডিকেটেড ভিডিও অথবা শর্টস আপলোড করে দেবো। আর তাছাড়াও আমি টেলিগ্রামে
তোমাদের প্রবলেম গুলো কিন্তু সলিউশন করেও পোস্ট করতে থাকবো। আর সেখানে তোমাদের নোটিফিকেশন, কুইজ আর পিডিএফ গুলো থাকবে। তো তোমরা কিন্তু নিশ্চয়ই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, নামটা এখানে আছে, লার্নোভার্স একাডেমি অফিসিয়াল। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে নিও। সেখানে তোমাদের প্রবলেম গুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? এই প্রশ্নটাতে আসা যাক। এখানে কি বলেছে, রাধা একটি রেফ্রিজারেটর ও একটি ওয়াশিং মেশিন ক্রয় করে মোট 57,300 ব্যয় করে। বিক্রয়ের সময় রেফ্রিজারেটর 15% লাভ এবং ওয়াশিং মেশিন বিক্রয়ে 24% ক্ষতি হয়। উভয় দ্রব্যেই সমান বিক্রয় মূল্যে বিক্রি করা হয়। ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করো। এখানে কি বলেছে যে ওয়াশিং মেশিন একটা আর একটা রেফ্রিজারেটর কিনেছে কে? রাধা। কত টাকা দিয়ে? 57,300 টাকা। ওয়াশিং মেশিন বিক্রি করার টাইমে লস হয়, 24% একটা লস। আর রেফ্রিজারেটর বিক্রি করার সময় একটা 15% প্রফিট হয়। এবার তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ওয়াশিং মেশিনের দাম কত। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়েছে যে ওয়াশিং মেশিন যে বিক্রি করেছে আর রেফ্রিজারেটর যে বিক্রি করেছে, এই দুটো কিন্তু একই দামে বিক্রি করেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা করা যাক। ধরে নাও আমরা রেফ্রিজারেটরের ক্রয় মূল্য 100 ধরছি, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? 15% লাভ, তাহলে 115। এই দুটোর যদি অনুপাত বের করি, তাহলে দেখা যাচ্ছে আমি যদি দুটোকে 5 দিয়ে কাটি তাহলে 20, আর এটা হয়ে যাচ্ছে 23, ঠিক আছে? তাহলে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেফ্রিজারেটরের যদি রেশিও আসে, তাহলে সেটা হচ্ছে 20 আর 23, 20:23, ঠিক আছে? এইভাবেই যদি আমি ওয়াশিং মেশিনেরটা বের করি, এটা ওয়াশিং মেশিন, ঠিক আছে? ক্রয় মূল্যকেও আমি ধরে নিলাম 100। ওয়াশিং মেশিনে লস করেছে কত? 24% লস। তাহলে 76 টাকা কিন্তু তার বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে এটারও যদি আমি অনুপাত বের করি, তাহলে আসবে আমার এখানে 50, এখানে 38, এখানে 19, এখানে 25। অর্থাৎ ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আসছে 25:19। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমাকে প্রশ্নে কি বলেছে যে দুটোর কিন্তু বিক্রয় মূল্য সমান। তাহলে আমাকে এই দুটোকে সমান করতে হবে। এই দুটোকে সমান করতে হলে এই অনুপাতকে গুণ করতে হবে 19 দিয়ে, আর এই অনুপাতটাকে গুণ করতে হবে 23 দিয়ে। ঠিক, ক্রস মাল্টিপ্লিকেশন। এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে। এই তার মানে এই 19 কে পুরো অনুপাত দিয়ে, কিন্তু শুধু 20 দিয়ে গুণ করার কথা বলছি না, এটা পুরো অনুপাতটাকে গুণ করতে হবে। তাহলে নতুন যে অনুপাতটা আসবে সেটা কি? আচ্ছা, নতুন যে ইয়েটা আসবে সেটা কি আসবে? 19 কে 20 দিয়ে গুণ করছি 380। আচ্ছা, 19 কে 23 দিয়ে গুণ করছি, তার মানে হচ্ছে 460 মাইনাস 23, অর্থাৎ 437। আচ্ছা, এবার ওয়াশিং মেশিন এর ক্ষেত্রে যদি আসি, তাহলে 25 কে 23 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 575, আর এখানে 437। ঠিক আছে, তাহলে দেখো আমার কিন্তু বিক্রয় মূল্য দুটোর কিন্তু এক হয়ে গেল, ক্রয় মূল্য দুটোর আলাদা থাকলো। এই দুটোকে যদি যোগ করি, তাহলে আমি পাচ্ছি 955। এই যে 955 দুটোর যে ক্রয় মূল্যটা, এই 955টাই তো আসলে কিসের সমান? 57,300 সমান, ঠিক আছে? দুটোর কেনার দামই তো এটা। তাহলে এই 955টাই হচ্ছে এটার সমান। তাহলে আমাকে কি বের করতে বলেছে? 575-এর মান। তার মানে ওয়াশিং মেশিন কেনার দাম কত? 575-এর দাম যদি বের করতে হয়, তাহলে 57,300 থেকে ভাগ দিব 955 গুণ 575, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 1, 9, 1, এটাকে 5 দিয়ে কাটলে 1, 1, 4, 6, 0, 1, 11,460, ঠিক আছে? এটা একবারে 6 দিয়ে কেটে যাবে। তাহলে আমার হচ্ছে কত? 60 গুণ 575, ঠিক আছে?
তাহলে দুটো শূন্য, 3, 5, 4, 34,500 আমার উত্তর, অর্থাৎ অপশন এ। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলা হয়েছে, একজন দোকানদার একটি পণ্যের ওপর 40% ছাড় দেয়। দর কষাকষির পর ক্রেতা আরো 20% ছাড় পায়। ক্রেতা মোট কত শতাংশের ছাড় পায়? ঠিক আছে, আমি যদি ধরে নিই যে জিনিসটার দাম 100 টাকা, তাহলে 40% ছাড় দেওয়া হয়, অর্থাৎ 40 টাকা ছাড় দেওয়া হয়। তাহলে জিনিসটা কততে দোকানদার বিক্রি করার কথা ভেবেছিল 60 টাকায়, ঠিক? কিন্তু ক্রেতা গিয়ে আরো দর কষাকষি করে এর উপরেও আরো 20% ছাড় নেয়, অর্থাৎ আরো 12 টাকার ছাড় নেয়। ঠিক আছে, আমার উত্তর কিন্তু এখান থেকেই চলে আসবে, কারণ প্রথমে সে 40 টাকার ছাড় নেয়, পরে সে 12 টাকার ছাড় নেয়, তাহলে টোটাল কত ছাড় পায়? 40 যোগ 12, অর্থাৎ 52% ছাড় নেয়। তার মানে উত্তর কিন্তু আমার অপশন সি। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে এখানে আরেকটা ফর্মুলাও দেখিয়ে দেবো, যারা চাও তোমরা এইভাবেও করতে পারো, অথবা তোমরা ওই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। ফর্মুলাটা হলো, ফর্মুলাটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স আর ওয়াই কিছুই না, এখানে হচ্ছে এক্স আর ওয়াই ডিসকাউন্ট গুলো। ঠিক আছে, এটা দিয়ে আমি কি পাবো, এই ফর্মুলাটার মধ্যে দিয়ে আমি কি পাচ্ছি, এটা থেকে কিন্তু পাচ্ছি কত ডিসকাউন্ট হলো। ডিসকাউন্টের পরে কত দাম গিয়ে দাঁড়ালো সেটা না, কিন্তু কতটা ডিসকাউন্ট দিল, এটা ডিসকাউন্টের মানটা পাচ্ছি। তাহলে ডিসকাউন্টের মান কত হচ্ছে, 40 যোগ 20 মাইনাস 40 গুণ 20/100, এটা কিন্তু পার্সেন্টেজে, এত পার্সেন্টেজ, অর্থাৎ 60, এখানে দুটো শূন্য কেটে নিলাম, 8 মাইনাস করতে হবে, এত পার্সেন্টেজ মানে 52%। উত্তর আমার অপশন সি। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, এগোনোর আগে আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে আমাদের লার্নোভার্স একাডেমিতে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি নতুন একটা ফ্রি ব্যাচ স্টার্ট করা হবে। এই ফ্রি ব্যাচে তোমাদের জিকে জিএস ক্লাস করানো হবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হবে, রিজনিং আর ইংলিশ করানো হবে। তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল আর পিডিএফ এগুলো সব তোমাদের দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে, তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও। এই ব্যাচে তোমাদের কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন কিভাবে নিতে হয়, আর এক্সামে গিয়ে তোমরা কোশ্চেন পেপার কিভাবে সলভ করবে, কেমন টাইমিং থাকবে, কেমন ভাবে তোমরা টাইম গুলোকে ভাগ করে নিয়ে সলভ করবে, এগুলো সব কিন্তু এই ব্যাচের মধ্যে তোমাদেরকে শেখানো হবে। তাই তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা, আর বেল আইকনটা টিপে নিও, তাহলে তোমরা নোটিফিকেশন গুলো কন্টিনিউয়াস পেতে থাকবে। আর যে কোনো র্যান্ডম সব নিউজের জন্য বা নোটিফিকেশন, কোনো এক্সামের নোটিফিকেশনের জন্য বা পিডিএফ গুলোর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটাকে কিন্তু জয়েন করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের প্রশ্নে আমরা চলে আসি। কি বলেছে পরের প্রশ্নে, পরের প্রশ্নে 515 আর 485 এর মাল্টিপ্লিকেশন করতে বলেছে। দেখো, আমরা চট করে কিন্তু দেখে জিনিসটাকে মনে হবে খুব বিশাল বড় একটা ক্যালকুলেশন, কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমরা একটা জিনিস নোটিস করব, যে এই 500 থেকে এটা যতটা বড়, 500 থেকে এটা কিন্তু ততটা কম, অর্থাৎ 515 কে আমি লিখতে পারি 500 যোগ 15, আর এটাকে লিখতে পারি 500 - 15। ঠিক, দেখো আমি প্রথম প্রশ্নটাতে কিন্তু একটা ফর্মুলা করেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এটা কিন্তু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ফর্মুলা আসলো কিনা, তার মানে কিন্তু আমার হয়ে যাচ্ছে, এটার মানে 500 - 15 স্কোয়ার। 500 স্কোয়ার হচ্ছে 2500, সরি 2,50,000 মাইনাস 225। ঠিক আছে, তাহলে আমার কিন্তু অপশন সি অ্যান্সার 249,775। ঠিক আছে, সহজ ছিল। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে, যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ভগ্নাংশের যোগফল বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে এই ভগ্নাংশগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় কোনটা, কোনটা সবচেয়ে ছোট। আচ্ছা, যারা প্র্যাকটিস করেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে 6/5 সবচেয়ে বড় হবে।
আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আমি কোন প্রসেসে বের করব। প্রথমে আমাকে নিচের যে সংখ্যাগুলো 5, 15, 7 আর 13 লসাগু বের করতে হবে, এলসিএম। ঠিক আছে, তার মানে এলসিএম অফ 5, 15, 7 আর 13। এবার দেখো 7, 13, 15 কিন্তু মৌলিক সংখ্যা, 15 একমাত্র মৌলিক সংখ্যা না। আর 15-র কিন্তু ফ্যাক্টর হলো 5, তাহলে 15 আর 5-এর লসাগু কিন্তু 15 আসবে। বাকি 15, 7 আর 13-র যদি আমি লসাগু বের করি, তাহলে আমার আসছে আহ 15 আর 13-কে মাল্টিপ্লাই করলে 95, আর তার সঙ্গে 7-কে মাল্টিপ্লাই করলে কত আসছে? 1365। ঠিক আছে, তাহলে আমার লসাগু কত? 1365। এইবার 6/5-কে 1365 দিয়ে আমি গুণ করব। তাহলে কত আসবে? তাহলে কত আসবে? 1365 দিয়ে গুণ না, সরি, এখানে একটু ভুল করলাম। সেটা হচ্ছে 5-কে আমাকে 1365 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5-কে 1365 বানাতে গেলে 3 গুণ 13 গুণ 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও আমাকে 3 গুণ 13 গুণ 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে 1365 চলে আসবে, উপরে কত থাকবে? 18, 18, এটা গেল, তাহলে হচ্ছে 1638 উপরে। ঠিক আছে, তাহলে একটা ভগ্নাংশ পেয়ে গেলাম, 1638/1365। এবার পরেরটায় চলে যাই। 11/15, এই 15-কে 1365 করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? তাহলে এটাকে 3 না 13 গুণ 7 দিয়ে 13 গুণ 7 করতে হবে। তাহলে উপরেও কিন্তু 11-র সাথে 13 গুণ 7 করতে হবে। তাহলে এটা একটা খুব সুন্দর টার্ম, 13 গুণ 7 গুণ 11, এটার মাল্টিপ্লিকেশন, এটার গুণফল হয় 1001। ঠিক আছে, আর নিচে তাহলে কি থাকছে? 1365। 1001, 1365। ঠিক আছে, আচ্ছা, তার নিচে কি থাকবে? 4/7। 4/7 কে যদি আমাকে 7 কে যদি 1365 করতে হয়, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 13 গুণ 15। অর্থাৎ উপরেও কিন্তু 13 গুণ 15 দিয়ে গুণ করতে হবে 4-কে, মানে 60 ইন্টু 13, 780। ঠিক আছে, তাহলে 780 বাই 1365। তাহলে 4/7 তো পেয়ে গেলাম। এবার 5/13, লাস্ট ডেটটা 5/13। 5/13 কে যদি করতে হয়, তাহলে নিচের 13-কে 1365 করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে আমাকে 13, 7 আর 15 দিয়ে। ঠিক, 7 গুণ 15 দিয়ে। তাহলে উপরেও আমাকে 7 গুণ 15 করতে হবে। আমার কত পাবো উপরে? 525। তাহলে 525, 1365। এইবার দেখো এখানে কিন্তু সবগুলোরই নিচের সংখ্যাটা যেহেতু সমান হয়ে গেল, তার মানে ডিনোমিনেটর সমান হয়ে গেল, আমি কিন্তু এখন কোন সংখ্যাটা সবচেয়ে বড়, সেটা কোন ভগ্নাংশটা, সরি, কোন ভগ্নাংশটা সবচেয়ে বড় সেটা বের করতে হবে। সবচেয়ে বড় কিন্তু এটা, দেখো, 1638। আর সবচেয়ে ছোট হচ্ছে 525। অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে 5/13, সবচেয়ে বড় হলো 6/5। ঠিক আছে, আমাকে এই দুটোর যোগফল বের করতে বলেছে। 5/13 আর 6/5-কে যোগ করলে কত আসে? এটাতেও আবার আমাকে 5 আর 13-র লসাগু বের করতে হবে, এলসিএম, তার মানে 65, 65। 13, 13 গুণ 6 অর্থাৎ 78, 78, আর 5 গুণ 5 মানে 25। অর্থাৎ আমার কিন্তু অ্যান্সার আসবে 103/65। অ্যান্সার অপশন এ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। আচ্ছা, বলেছে একটি অর্থের পরিমাণ প্রথম বছরের শেষে 20% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরের শেষে 20% হ্রাস পায়, তবে মোটের উপর মানের কত শতাংশ পরিবর্তন হয়? ঠিক আছে, আমি এই অঙ্কটাকে দুটো প্রসেসে করব। ঠিক আছে, ধরে নিলাম আমি 100 টাকার যদি একটা জিনিস থাকে, তাহলে 20% যদি বৃদ্ধি পায়, তাহলে কত হবে? 120।
আর 100 টাকার জিনিসে যদি 20% কমে যায় তাহলে কত হবে? 80 টাকা। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে ফাইনাল প্রাইসটা, যেটা নতুন প্রাইসটা হলো বা নতুন দামটা হলো, আর যেটা পুরনো দামটা হলো, এটাকে যদি আমি অনুপাত ফর্মে লিখি, তার মানে এটা হচ্ছে প্রথম বছরের শেষের দাম আর এটা হচ্ছে দ্বিতীয় বছরের শেষের দাম। তাহলে প্রথম বছরের শেষের দামের যদি অনুপাত লিখি, সেটা হচ্ছে 120/100, অর্থাৎ কাটাকাটি করলে 25, 25 না, আমি এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে 30, 25, 5, 6, অর্থাৎ 6/5। ঠিক আছে? আর এইটার যে দ্বিতীয় বছরের শেষের যে দামটা হবে সেটাকে যদি আমি অনুপাত ফর্মে লিখি, তাহলে আমার হচ্ছে 4/5, অর্থাৎ প্রথম বছরের শেষের অনুপাত 6/5, পরের বছরের অনুপাত হচ্ছে 4/5। মানে প্রথমে দামটা শুরু হয়েছিল 5 টাকা দিয়ে, সেটা 6 টাকা হলো। এই 6 টাকাটাই 5 টাকা। তার মানে এই যে এই দুটো দাম তো ইকুয়াল হওয়ার কথা, রাইট? কারণ এইটা আসলে দ্বিতীয় বছরের শেষে এই প্রথম বছরের শেষে এই দামটা হয়, আর প্রথম বছরের শুরুতে এই দামটা ধরা হয়। এই দুটো দাম তো আসলে সেম হওয়ার কথা। তাহলে এই দুটোকে সেম করতে গেলে কি করতে হবে? আমি এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে এই 5কে দিয়ে পুরো এই অনুপাতটাকে গুণ করতে হবে, এই 6কে পুরো অনুপাতটাতে গুণ করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 25, এটা 5 দিয়ে গুণ করলে 30, আর এইটাকে 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 30, আর এটাকে 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 24। মানে 25 টাকার জিনিস প্রথমে বেড়ে হয়ে যায় 30 টাকা, তারপরে 30 টাকা থেকে কমে হয়ে যায় 24 টাকা। অর্থাৎ অবশেষে কিন্তু আমার পুরোটার উপরে লস হয়। কেমন লস? 25 টাকায় শুরু, শেষ হলো কততে? 24 টাকা। কত লস হলো? 1 টাকার লস হলো। তাহলে কত শতাংশ লস হলো? 1/25 ইন্টু 100, অর্থাৎ 4%। ঠিক আছে? আমি এখানে কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম 4% ডিক্রিজ, 4% লস। এটা আমি কিন্তু এক্সামে এত কিছু করব না, এক্সামে ডাইরেক্ট করব কিভাবে? এক্সামে আমি করে নিব এইভাবে যে যদি আমার 100 টাকার জিনিস হয়, তাহলে 20% বাড়লে 120, গুণ 100 টাকার জিনিস 20% কমলে 80। এই দুটোকে কাটাকাটি করো, তাহলে এটাকে আমি 4 দিয়ে কাটি 2, 4 দিয়ে কাটলে 25, তাহলে উপরে 24, নিচে 25। কত কমলো? 1 কমলো। কতর উপরে? 25-এর উপরে, অর্থাৎ কত শতাংশ কমলো? 4% কমলো। ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট উত্তর পেয়ে গেলাম। এটা করতে পারো, অথবা আরেকটা ফর্মুলা দেখে দিচ্ছি, সেই ফর্মুলাটাকেও ব্যবহার করে কিন্তু তোমরা অ্যান্সার বের করতে পারো। ফর্মুলাটা তোমরা কোনো খাতায়, কোনো যেটা তোমাদের নোট খাতা রেখেছো সেটাতে কিন্তু নোট করে নিতে পারো। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। এটার মানে কি? মনে রাখবে, এই টাইপের প্রশ্ন যেখানে এক্স পার্সেন্ট প্রথমে বাড়ছে, এক্স পার্সেন্ট তারপরে কমছে, অথবা এক্স পার্সেন্ট প্রথমে কমছে তারপরে এক্স পার্সেন্ট বাড়ছে, এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য। এক্স মানে কি? এক্স হচ্ছে এখানে এই যে কতখানি বাড়ছে, 20%। এখানে কিন্তু দুটোই সেম থাকবে, এক্স এক্স। তাহলে 20% মানে হচ্ছে এক্স স্কোয়ার, 20 × 20 ডিভাইডেড বাই 100। এখানে দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, 4% হচ্ছে। এইবার দেখো প্রশ্নে কিন্তু এখানে 4% ইনক্রিজ, 4% ডিক্রিজ আছে, এখানে উত্তর এসেছে 4%। তাহলে তো তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে কি হবে, যে কমছে না বাড়ছে। এটা সবসময় মনে রাখবে, যদি প্রথমে এক্স পার্সেন্ট একই মান বাড়ে তারপরে একই মান কমে, তাহলে কিন্তু মূলের উপরে, পুরো মানটার উপরে কিন্তু পরিবর্তন সব সময় কমবে। ইট ইজ অলওয়েজ ডিক্রিজিং। ঠিক আছে? সব সময় কমবে। তার জন্য উত্তর যেটাই আসবে সেটা কিন্তু সবসময় ডিক্রিজড হবে, ইনক্রিজ উত্তর হবে না। এটা তখনই যদি প্রথমে যেই মানটা বাড়ছে সেই সেম মান কমছে, বা যেই মানটা কমছে সেই সেম মানটা বাড়ছে, তখনই কিন্তু এই ফর্মুলাটা এক্স স্কোয়ার বাই 100 এটা ইউজ করা যাবে। ঠিক আছে? আমি এটা একটু অন্য কালি দিয়ে সার্কেল করেছি তোমাদের
বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা নোট করে নেবে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নে আমাকে কি বলা হয়েছে? √30 প্লাস √30 প্লাস √30 প্লাস এরকম করে যদি ইনফিনিটি অবধি যেতে থাকে তাহলে এটার মান কি? ঠিক আছে, এই প্রশ্নটা করার আগে তোমাদেরকে আমি কয়েকটা ফর্মুলা লিখে দিচ্ছি, সেটা লিখে নাও। সেটা হচ্ছে, যদি রুট এ তার ভিতরে রুট এ এরকম করে যদি ইনফিনিটি অবধি যেতে থাকে, এটার উত্তর কি আসবে? এ। ঠিক আছে, এরকম ভাবেই যদি রুট এ তার ভিতরে রুট এ তার ভিতরে রুট এ, এটা যদি এন সংখ্যক, তার মানে ইনফিনিটি মানে কি, এটার কোনো সংখ্যা নেই। আর এন মানে কি, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে। এন সংখ্যক টাইম পর্যন্ত যদি চলে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে a টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা উত্তর হবে a টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই পুরোটা কিন্তু পাওয়ারে, তার মানে এর মাথার উপরে আছে এটা। ঠিক আছে, পরের প্রশ্নটা চলে আসি। পরের ফর্মুলাটা কি, যে a প্লাস রুট ওভার a প্লাস রুট ওভার a এরকম করে যদি ইনফিনিটি অবধি চলতে থাকে, অথবা a প্লাস, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, রুট a মাইনাস রুট a এরকম করে যদি ইনফিনিটি অবধি চলতে থাকে, এই দুটোর উত্তর কি হবে? ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি এই কোশ্চেনের এক্সাম্পল দিয়ে করি, তাহলে কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এখানে যেরকম এর মান কি দেওয়া আছে? 30। ঠিক আছে, আমাকে 30 কে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে যেটার মধ্যে গ্যাপ হচ্ছে 1। তাহলে 30-এর আমি যদি ফ্যাক্টর লিখি, আমি ফ্যাক্টর বের করা শিখেছিলাম, 30-এর থেকে কম এমন সব সংখ্যা বের করতে হবে যেটা 30 কে কম, বা 30-এর সমান, যেটা 30 কে ভাগ দিতে পারে সম্পূর্ণভাবে। 1, 2, 3, 4, 5, 6, 8 হবে না, 9 হবে না, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, একবারে 30। ঠিক আছে, এটার মধ্যে এমন সংখ্যা বের করতে হবে, 1 আর 2 হতে পারে, 3 আর 4 হতে পারে, 5 আর 6 হতে পারে, এদের মধ্যে দেখো গ্যাপ কিন্তু 1 করে। ঠিক আছে, এইবার আমাকে বের করতে হবে 30 কে এমন দুটো গুণ ফলে লিখতে হবে। দেখো, 1 আর 2 কে যদি গুণ করি তাহলে কত আসছে? 2, তাহলে হচ্ছে না। 3 আর 4 কে যদি আমি গুণ করি তাহলে কত আসছে? 12, তাহলে হচ্ছে না। 5 আর 6 কে যদি গুণ করি তাহলে কত আসছে? 30। তাহলে 30 কে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে, তার মানে গুণ ফলে দেখাতে হবে, যেটার মধ্যে কিন্তু গ্যাপ 1, 5 আর 6। ঠিক আছে, এর পরের প্রসেসটা খুবই সহজ। যদি তোমার মাইনাসে প্রশ্ন থাকে, তাহলে ছোট সংখ্যাটা উত্তর হবে। তার মানে যদি এর জায়গা হতো √3 মাইনাস √30 মাইনাস √30 এরকম করে যদি হতো, এটা যদি মাইনাস হতো তাহলে উত্তর হতো 5। আর যেহেতু প্লাস আছে তাই উত্তর হবে 6। তার মানে অপশন ডি। তোমরা বুঝতে পারলে? কিছুই না, এখানে বলেছে √30 প্লাস √30 প্লাস √30, 30 কে প্রথমে দুটো ভাগে ভাগ করতে হবে যেটাতে ডিফারেন্স 1 হয়। সেই এক ডিফারেন্সের যে দুটো সংখ্যা পেলাম, তাহলে একটা ছোট একটা বড় হবে। যদি প্লাস থাকে তাহলে বড়, যদি ছোট মাইনাস থাকে তাহলে ছোটটা হবে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমাদের একটু ধরতে সুবিধা হবে। আরেকটা অঙ্ক এখানে করিয়ে নিই, এই সেম টাইপের একটা অঙ্ক। আচ্ছা, এটা নাম হচ্ছে, এটা আশা করি তোমরা নোট করে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি, নাহলে ভিডিওটা তো পজ করতে পারবে। এইখানে ধরে নাও √20 প্লাস √20 প্লাস √20 এরকম করে ইনফিনিটি অবধি চলতে থাকলে কত হবে? আর √20, আচ্ছা √20 বের করো, √20 মাইনাস √20 এরকম করে ইনফিনিটি অবধি চলতে থাকলে কি হবে? এখানে দেখো, √20 কে যদি আমি এমন দুটো সংখ্যায় ভাগ করি যেটার মাঝখানে ডিফারেন্স 1, সেটা দেখো 5 গুণ 4, 5 গুণ 4 20, আর এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 1। এবার তাহলে
√20 প্লাস প্লাস মানে হচ্ছে বড়টা উত্তর হবে, তার মানে এটার উত্তর হচ্ছে 5 আর এটার উত্তর হচ্ছে 4, মাইনাসে ছোটটা হবে -4। ঠিক আছে, বুঝতে পেরে গেছে কেমন করে অঙ্কটা করতে হয়? তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পায়, তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? ঠিক আছে, এটা একদম সহজ প্রশ্ন। আমরা আগে যেটা করেছিলাম যে 20% প্রথমে বাড়ছে, তারপরে 20% কমছে, একদম সেই ধরনের এটা প্রশ্ন। এখানে ধরে নাও যদি 10% বেড়ে থাকে তাহলে x² বাই 100 কি হবে? 10 × 10 বাই 100, অর্থাৎ আমার 1%। 1% কমবে না বাড়বে? আমি কি বলেছিলাম, যদি প্রথমে একই সংখ্যা বাড়ে তারপরে একই শতাংশ কমে, একই শতাংশ বাড়ছে একই শতাংশ কমছে, তাহলে সব সময় কমবে। তাহলে ইনক্রিজ যেগুলো আছে সেগুলো তো অপশনের বাইরেই চলে যাচ্ছে, তাহলে হয় বি হবে নালে ডি হবে। আমার কথা এসেছে 1%, তাহলে অপশন ডি আমার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাকে বলেছে যে একটি কাজ সম্পন্ন করতে এ যে সময় নেয়, বি এন্ড সি একত্রে কাজটি সম্পন্ন করতে একই সময় নেয়। যদি এ এন্ড বি একসঙ্গে কাজটি করলে 10 দিনে কাজটি সম্পন্ন হয় এবং সি একা কাজটি সম্পন্ন করতে 50 দিন সময় নেয়, তবে বি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, এটা আমরা এর আগের দিন টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করেছিলাম, সেটাতে দেখেছিলাম যে আমরা কি করেছি, প্রথমে এই দিকটাতে দিন লিখেছিলাম, দিনগুলো, তারপরে এই দিনগুলো লসাগু বের করে আমরা বের করেছিলাম যে টোটাল ওয়ার্ক কত হতে পারে। সেই টোটাল ওয়ার্কের দিন দিয়ে ভাগ করে এখানে এফিসিয়েন্সি বের করেছিলাম, অর্থাৎ দক্ষতা বের করেছিলাম প্রত্যেক জনের কাজ করার। আর সেই পুরো কাজটাকে সবার দক্ষতা একসঙ্গে যোগ দিয়ে, দক্ষতা দিয়ে ভাগ দিয়ে আমি কিন্তু সবার একসঙ্গে কাজ করলে কত দিন লাগবে সেটা বের করেছিলাম। ঠিক এই অঙ্কটাই ছিল। আজকে অঙ্কটাতে কি বলেছে, আজকে বলেছে যে এ আর বি আর সি একসঙ্গে কাজ যখন করে, এদের দুইজনের কাজ করার ক্ষমতা সমান। ঠিক আছে, আর যদি এ আর বি একসঙ্গে কাজ করে কতদিনে কাজ শেষ করছে? 10 দিনে। সি একা কাজ করলে 50 দিনে। তাহলে আমি ধরে নিতে পারি এদের দুটোর লসাগু করলে কি আসছে? 50 আসছে। তাহলে আমি ধরে নিতে পারি যে পুরো কাজটার মান, আমি ধরে নিচ্ছি এটা টোটাল ওয়ার্ক 50। ঠিক আছে, তাহলে এইখানে দক্ষতা, সির একার দক্ষতা কত? 1। বি আর সি, এ আর বি এর একসঙ্গে দক্ষতা কত? 50কে 10 দিয়ে ভাগ দাও, তাহলে 5। তাহলে আমি বি আর এর দক্ষতা পেলাম 5, সির একার দক্ষতা পেলাম 1। ঠিক আছে, এইবার একটা জিনিস বোঝো, এ আর বি আর সি এদের দক্ষতা সমান বলেছে। এবার এ প্লাস বি প্লাস সি, যদি তিনজনের দক্ষতা বের করি, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এটা 5 + 1, মানে পুরোটা হচ্ছে 6। আর এদের দুইজনের যদি সমান ভাগে ভাগ হয়, তাহলে 6কে সমান ভাগে ভাগ করলে কি, এ তাহলে 3 ভাগ কাজ করছে, বি আর সি তাহলে 3 ভাগ কাজ করছে। এইবার দেখো তুমি কিন্তু সির পেয়ে গেছো, সির দক্ষতা কত? 1। তাহলে সির দক্ষতা যদি 1 হয়, বি আর সি পুরো মিলিয়ে যদি 3 হয়, সি যদি 1 হয়, তাহলে বির দক্ষতা কত? 2। ঠিক আছে, তাহলে এখানে আমি বির দক্ষতা কি পেয়ে যাচ্ছি? বির দক্ষতা 2, সি এর দক্ষতা কত পেয়েছিলাম? 1। আচ্ছা, এবার এর দক্ষতা কত? এর দক্ষতা কিন্তু 6কে যখন ভাগ করেছিলাম তাহলে 3, এর দক্ষতা আমি পেয়ে গেছি 3। যাই হোক, এ আর সি তো আমার এখন এখানে লাগবে না। এখানে আমাকে বলেছে বির দক্ষতা, বি একা পুরো কাজটা কতদিনে সম্পন্ন করছে। পুরো কাজের মানটা মনে করে দেখো, আমি কত লিখেছিলাম? 50 বের করেছিলাম। তাহলে দুই দক্ষতা নিয়ে যদি কাজ করে তাহলে কয়দিন লাগছে? 25 দিন। ঠিক, তাহলে 25 অ্যান্সার, অপশন সি। আচ্ছা, যাদের এখানে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে যে এগুলো কেন করেছি, তাহলে তোমরা প্র্যাকটিস সেট ওয়ানটা দেখে নিও। ওখানে কিন্তু আমি টাইম এন্ড ওয়ার্কের এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সেটা কিন্তু ওখানে লিখে দেখিয়েছিলাম। ঠিক আছে, কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছিলাম। এর জন্য বলি যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পুরোপুরি দেখবে, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পরের কোশ্চেনে এগোই। পরের কোশ্চেনে কি বলেছে,
আচ্ছা, পরের প্রশ্নে বলেছে পি একটি বৃত্তাকার রেস ট্র্যাকে চারদিকে একবার ঘুরে আসতে 1 মিনিট 30 সেকেন্ড সময় নেয়, আর কিউ একই ট্র্যাকটি মাত্র 25 সেকেন্ডে সম্পন্ন করতে পারে যদি তারা একই বিন্দু থেকে একই সময় বিপরীত দিকে দৌড় শুরু করে। তবে তারা কত সময় পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হবে। ঠিক আছে, এর আগে কিন্তু আমি প্র্যাকটিস সেট ওয়ানে একটা ফর্মুলা দেখেছিলাম, সেটা হচ্ছে এস সমান সমান ডি বাই টি, যেখানে এস মানে হচ্ছে বেগ, ডি হচ্ছে দূরত্ব, আর টি হচ্ছে টাইম। ঠিক আছে, আর আরেকটা জিনিস শিখেছিলাম ট্রেনের অঙ্ক দিয়ে, যে রিলেটিভ স্পিড, যেটা যে দুটো ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে, এ এই দিকে যাচ্ছে আর এ এই দিকে যাচ্ছে, তাদের যে রিলেটিভ স্পিডটা বের করতে হবে, সেটা কিন্তু এর স্পিড আর এর স্পিডকে আমি যোগ দিব। ঠিক আছে, এই ক্ষেত্রেও দেখো দুটো রেসার কিন্তু গোল ট্র্যাকে বিপরীত দিক থেকে যাচ্ছে, তার মানে এদের যদি আমি রিলেটিভ স্পিডটা বের করতে হয়, তাহলে কিন্তু আমি এদের দুটো স্পিড যোগ দিব। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে স্পিড বের করতে হবে। আমি ধরে নিচ্ছি যে যেহেতু ওরা একই রেস ট্র্যাকে দৌড়াচ্ছে, সেই পুরো রেস ট্র্যাকের ডিস্টেন্সটা হচ্ছে ডি। যদি ডিস্টেন্স ডি থাকে, তাহলে প্রথম জন পি কত সময় লাগাচ্ছে, পি এর স্পিড কত, ডি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম কত লাগছে, 1 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 90 সেকেন্ড। কিউর কত টাইম লাগছে, ডি বাই 45 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমার পি আর কিউ এর স্পিড। এবার সময় যদি বের করতে হয়, যে তারা কত সময় পরে গিয়ে মিট করবে, তাহলে আমাকে কি করতে হবে, দেখো স্পিড মানে হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম যদি বের করতে হয়, তার মানে হচ্ছে ডিস্টেন্স বাই সময়। ডিস্টেন্স কত, ডি। স্পিড কত, স্পিড হচ্ছে এই দুটো স্পিডকে তাহলে প্লাস করতে হবে, কারণ এর অপোজিট দিক থেকে আসছে, রিলেটিভ স্পিড মানে প্লাস হয়ে যাবে, একই দিকে দৌড়ালে মাইনাস হতো। ঠিক আছে, তাহলে ডি বাই 90 যোগ ডি বাই 45। তাহলে এটার অ্যান্সার কি আসবে, এটা হবে ডি বাই, এখানে নিচে 90 থাকলো, 90 আর 45 এর লসাগু 90, উপরে ডি প্লাস 2d অর্থাৎ 3d, এই 90টাই উপরে চলে যাবে, মানে এখানে 90 গুণ হয়ে যাবে, আর এইখানে হয়ে যাবে 3d, এটা 2d থেকে 3d, d প্লাস 2d 3d। ঠিক আছে, এই দুটোকে কাটাকাটি করলে উপরে 30 আসবে, অর্থাৎ 30 সেকেন্ড। অ্যান্সার অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে পরের কোশ্চেনে এগোনো যাক। পরের প্রশ্নটা কি বলেছে, যে 21 আর 50-এর মধ্যে অবস্থিত সকল মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার আগের দিন বলেছিলাম যে যে কোনো সংখ্যা, যেরকম 21, যদি আমি ফ্যাক্টর লিখি, আজকে ফ্যাক্টর বের করে দেখিয়েছিলাম, যে ফ্যাক্টর যদি লিখি তাহলে 1 3 7 আর 21 আসবে। ঠিক, এটার মধ্যে দেখো 1 আর 21 ছাড়া কিন্তু আরো দুটো ফ্যাক্টর আছে, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। যে কোনো এমন সংখ্যা, যেরকম 13, কি কি আছে, 1 আর 13, তাছাড়া কিন্তু আর কোনো ফ্যাক্টর পাবে না। যেহেতু এর শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, যদি কোনো সংখ্যার ফ্যাক্টরে দুটো সংখ্যা আসে, সেটা হচ্ছে সেই সংখ্যাটা নিজে এবং এক, তাহলে সেই সংখ্যাটিকে আমি বলবো মৌলিক সংখ্যা। তাহলে 21 থেকে 50-এর মধ্যে যদি আমি মৌলিক সংখ্যা ভাবতে যাই, তাহলে কি কি আসবে, 21 তো আসবে না, 22ও হবে না, 23, 24, 25, 26, 27, 28, 29, 31 হবে, 35, 37 হবে, 38, 39, 41 হবে, 43, 47, আর কিছু হবে না, এই সাতটাই। ঠিক আছে, এই সাতটা তাহলে আমার মৌলিক সংখ্যা হচ্ছে। তাহলে এটার যদি গড় বের করতে হয়, তাহলে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এটাকে আমাকে সব সমস্ত সংখ্যাগুলোর যোগফল, সেটাকে 7 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এগুলো সবগুলোকে যোগ করে সেটাকে আমাকে কিন্তু 7 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই সবগুলোকে যোগ দিব কিভাবে, আমি ধরে নাও এই দুটোকে যদি যোগ দিই, দেখো 9 আর 1 আছে, তাহলে আমার এটা একটা জিরো টার্ম বেরোবে, তার মানে
এটা 31 আর 29 যোগ দিলে কত হচ্ছে আমার 60। আচ্ছা, এইখানে এই দুটোকে যদি আমি যোগ দিই তাহলে আসছে 90। আর 23 আর 37 কে যদি আমি যোগ দিই তাহলে কত হচ্ছে আমার 60, 60 প্লাস 41, ঠিক আছে, বাই 7। তাহলে এখানে কত হচ্ছে 120, 120 আর 90, তার মানে 200, 210, 210 আর 41, 251 বাই 7, অর্থাৎ আমার কিন্তু অপশন আসবে 35.9, অপশন বি। ঠিক আছে, সহজ ছিল। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলেছে রুট ওভার 90 ভাগ 0.09 গুণ 10। এখানে তোমাদেরকে বদমাস রুলটা মনে করতে হবে, যেখানে প্রথমে ব্র্যাকেট কাজ করবে, তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। ঠিক আছে, এইখানে দেখো এখানে দুটো আছে, একটা ডিভিশন আর মাল্টিপ্লিকেশন। ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে কোনটা আগে আসে? ডিভিশন। তাহলে আগে ডিভিশন করতে হবে। 90 কে ভাগ দিব 0.09 গুণ 10। ঠিক, তাহলে এই যে এখানে নিচে দুটো দশমিক আছে, দশমিক সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে 0.09 কে আমি 100 দিয়ে গুণ করি, তাহলে উপরেও আমার 100 দিয়ে গুণ করতে হবে, আর নিচে 10 থাকবে। ঠিক, অর্থাৎ নিচে আমার 9 হয়ে গেল, উপরে 90, তার সঙ্গে আরো দুটো শূন্য, আর উপরে 10। ঠিক আছে, এটাকে কাটলাম, উপরে তাহলে আমার 1000 থাকলো, আমি এখানে লিখে দিচ্ছি 1000, অর্থাৎ রুটের আন্ডারে 1000 গুণ 10, অর্থাৎ আমার উত্তর আসবে 100। 100 মানে অপশন এ আমার উত্তর। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে চলে আসি। এটা আমাদের আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। এখানে কি বলেছে যে একজন ব্যক্তি ও তার যমজ দুই পুত্রের বর্তমান গড় বয়স হচ্ছে 30 বছর। এই ব্যক্তির বয়স ও তার এক পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5.2। এই ব্যক্তির বর্তমান বয়স কত? দেখো আমরা গড়ে কি দেখলাম, যে যতজন আছে তাদের সমষ্টি, তার মানে বয়সের যে টোটাল সাম, বয়সের টোটাল সাম, তার মানে ধরে নাও এখানে তিনজন আছে, তিনজন এ, বি আর সি। ঠিক আছে, এখানে বি আর সির কিন্তু বয়স সেম, কারণ এরা দুজন যমজ। তাহলে এর বয়স যোগ বির বয়স যোগ সির বয়স ভাগ, যেহেতু তিনজন আছে, 3 দিয়ে ভাগ দিলে তাহলে ওদের গড় বেরোবে। ঠিক, এইবার এখানে আমাকে কি বলে দিয়েছে, যে ওদের গড় বয়স হচ্ছে 30, তার মানে এটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, এটা 30। তাহলে ওদের তিনজনের যে বয়সের যোগ, আমি এটাকে বি হিসেবে লিখি, এই সির জায়গায় আমি এখানে বি করে দিই, কারণ এখানে দুইজনের বয়স কিন্তু সমান। ঠিক, তাহলে এটা 2b হয়ে যাবে, সেটা সমান সমান কত হচ্ছে? 90 হচ্ছে। এইবার বলেছে বাবা এবং একটি ছেলে, দুটো যমজ, তার মানে যমজ আছে, তার মধ্যে একটি ছেলের বয়সের অনুপাত 5:2, অর্থাৎ a:b এর অনুপাত 5:2। তাহলে আমি লিখতে পারি a:b এর অনুপাত 5:2:2। কারণ যমজ যেহেতু, এদের দুজনের বয়স সেম থাকবে, তাহলে এর 2 হলে এরও 2। তাহলে এদের টোটাল বয়স কত হচ্ছে? 5+2+2, অর্থাৎ 9 বছর। কিন্তু ওদের আসলে টোটাল বয়স কত? 90 পেয়েছি। এটা হচ্ছে তিনজনের বয়সের যোগফল। ঠিক, তাহলে 9 সমান সমান যদি 90 হয়, আমাকে বের করতে হবে কার? বাবার বয়স, অর্থাৎ 5-এর মান কত? 5-এর মান তাহলে কত হবে? 90/9 গুণ 5, অর্থাৎ হচ্ছে 10, এটা হয়ে যাবে 50। তাহলে উত্তর আমার কত হচ্ছে? 50 বছর বয়স, বাবার বর্তমান বয়স হচ্ছে 50। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে যে তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো। আর যদি কোনো কনসেপ্ট তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি কোনো কনসেপ্টে তোমাদের কোনো ডাউট থাকে, বা কোনো প্রশ্নে কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কি ডাউট আছে। আমি চেষ্টা করব সেই ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়ার কমেন্ট সেকশনে। আর যেমন বলেছি যে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে নিবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেক দিনের কুইজ, অঙ্কের, জিকে জিএস এর কুইজ দেওয়া হচ্ছে ওখানে প্রতিনিয়ত, প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। তো এই আজকে যে ক্লাস করালাম সেটারও কুইজ আমি কালকের মধ্যে দিয়ে দিব ওখানে, এটার পিডিএফ, এটা, আর তাছাড়াও অনেক বিভিন্ন স্টাডি মেটেরিয়াল বা কোনো পরীক্ষার যে নোটিফিকেশন, সেগুলো কিন্তু আমরা টাইম টু টাইম
টেলিগ্রাম চ্যানেলে আপডেট করছি, তো তোমরা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলটা নিচে দেওয়া আছে, লার্নোভার্স একাডেমি অফিসিয়াল, ঠিক আছে? আর তোমরা এই চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। আর তোমরা কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিসটা চালিয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড নাইট।